মধ্যমগ্রাম ট্রলি কাণ্ডে দোষী সাব্যস্ত হওয়া মা মেয়েকে বারাসত আদালত শোনাল চূড়ান্ত রায়। হারহিম করা মধ্যমগ্রামের ট্রলি কাণ্ডের নৃশংসতা দেখে কেঁপে উঠেছিল গোটা রাজ্য। সে ঘটনার 8 মাসের মধ্যেই দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করে এদিন বারাসত আদালতের সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা কোর্টের বিচারক প্রজ্ঞাকার্কি ভট্টাচার্য হোসেন অভিযুক্ত আরতি ঘোষ এবং তার মেয়ে ফাল্গুনী ঘোষকে দোষী সাব্যস্ত করেন। এদিন তাদের যাবজ্জীবন সাজা ঘোষণা করা হয়, সঙ্গে 1 লক্ষ টাকার জরিমানা। আর তার আগে প্রমাণ লোপাটের জন্য 7 বছর জেল খাটতে হবে মা মেয়েকে। ফলে এই জীবদ্দশায় আর জেলের বাইরে বেরোতে পারবেন না তারা বলেই অভিমত সরকার পক্ষের আইনজীবী বিভাস চ্যাটার্জির। প্রায় 30 বছর অতিক্রান্ত হলে তবে মুক্তি মিলতে পারে বলেই মনে করেন এই সরকার পক্ষের আইনজীবী। প্রসঙ্গত মৃত সুমিতা ঘোষ ছিলেন ফাল্গুনীর পিসি শাশুড়ি। অভিযোগ ওঠে সোনা এবং সম্পত্তির লোভে পরিকল্পনা করেই তাকে খুন করেন মা মেয়ে আরতি ও ফাল্গুনী। খুনের পর মৃতদেহ ট্রলিতে ভরে কলকাতায় গঙ্গায় ফেলার চেষ্টা করেছিল তারা, কিন্তু শেষ রক্ষা হয়নি। নর্থ পোর্ট থানার পুলিশের হাতে গ্রেফতার হন ফাল্গুনী ও তার মা আরতি ঘোষ। তদন্তে উঠে এসেছে বিবাহ বিচ্ছেদের পর সুমিতা ঘোষ আসামে ভাইয়ের বাড়িতে থাকতেন। সেখানে তার ভাইপোর সঙ্গে ফাল্গুনীর বিয়ে হয়, কিন্তু কিছুদিন পর স্বামী ও শ্বশুর বাড়ির সঙ্গে অশান্তি করে ফাল্গুনী মায়ের বাড়ি ফিরে আসে। মা ও মেয়ে মধ্যমগ্রামের দক্ষিণ বীরেশপল্লীতে ভাড়া থাকতেন। পিসি শাশুড়ির সঙ্গে সোনার গয়না ও সম্পত্তি নিয়ে নিয়মিত বিবাদ হতো তাঁদের। চলতি বছর 23 ফেব্রুয়ারি ফের অশান্তির জেরে ফাল্গুনী ভারী কিছু দিয়ে সুমিতার মাথায় আঘাত করে খুন করে। পরে শ্বাসরোধ করেও ধারালো বটি দিয়ে দেহ খণ্ড বিখণ্ড করা হয়। খুনের পর মৃতার সোনার গয়না খুলে নিয়ে মা মেয়ে মিলে প্রায় 2,59,000 টাকায় বিক্রি করে। পরের দিন ভোরে মৃতদেহ ট্রলিতে ভরে গঙ্গায় ফেলার উদ্দেশ্যে কলকাতায় নিয়ে আসে তারা, কিন্তু কুমোরটুলি ঘাটের স্থানীয়দের সন্দেহ হয় পালানোর আগেই ধরা পড়ে যায়। পরে নর্থ পোর্ট থানার পুলিশ ট্রলি কাণ্ডের রহস্য উন্মোচন করে। মামলার তদন্তভার পরে নেয় মধ্যমগ্রাম থানার পুলিশ। ফরেনসিক পর্যবেক্ষণ, পুনর্নির্মাণ ও সাক্ষ্য গ্রহণ শেষে গত মে মাসে চার্জশিট জমা দেয় পুলিশ। এই মামলায় মোট 32 জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন, যার মধ্যে ছিলেন ভ্যান ও ট্যাক্সি চালক, সোনার দোকানের মালিকরাও। এদিন আদালতের রায় ঘোষণা হওয়ার সময় মা মেয়ে দুজনেই এজলাসে উপস্থিত ছিলেন। বিচারক যখন কেস হিস্ট্রি পড়ে শোনাচ্ছিলেন তখন তারা নির্বাক চোখে তার দিকে তাকিয়েছিলেন। সরকার পক্ষের আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় বলেন, আমরা দ্রুত নিষ্পত্তির চেষ্টা করেছিলাম, 8 মাসের মধ্যেই বিচার সম্পন্ন হয়েছে। তবে আসামি পক্ষের আইনজীবীর তরফে উচ্চতর আদালতে যাওয়ার কথাও জানানো হয়েছে। বারাসত পুলিশ জেলার তরফে এদিন পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খড়িয়া রীতিমতো সাংবাদিক সম্মেলন করে তাদের এই ঘটনায় তদন্ত প্রক্রিয়া সহ সাফল্যের বিষয়টিকেও তুলে ধরেন। শান্তনু বিশ্বাসের রিপোর্ট, চ্যানেল 24/7। লার্নেড কোর্ট কনভিকশন দিয়েছেন, লাইফ কনভিকশন দিয়েছেন যাবজ্জীবন। আমরা তার বিরুদ্ধে আপার কোর্টে যাব। কিন্তু এখানে দেখা যাচ্ছে একটা বিশেষ বৈশিষ্ট্য যে 7 বছর প্রথমে রিগোরাস এনফোর্সমেন্ট মানে তথ্য প্রমাণ লোপাটের, হ্যাঁ, 2টো তথ্য প্রমাণ লোপাটের জন্য। না, যেহেতু অর্ডার কনকারেন্টলি 2টো পানিশমেন্টই রান করবে, সেই জন্য 2টোর একসঙ্গেই বিচারের জন্য আমরা আপার কোর্টে যাব। আচ্ছা, দুটো একসঙ্গে জন্য আপনারা কোর্টে যাবেন। আমি হচ্ছি ডিস্ট্রিক্ট লিগাল এইড ডিফেন্স কাউন্সিল, চিফ কাউন্সিল, ডিস্ট্রিক্ট চিফ লিগাল এইড ডিফেন্স কাউন্সিল। আপনারা উচ্চ আদালতে যাবেন, তাই তো? আমরা নিশ্চয়ই উচ্চ আদালতে। তারকচন্দ্র দাস। আমাদের ওই 302-এর যে নতুন ধারাটা আছে 103, তাতে ওর সাজা হলো যাবজ্জীবন দুজনেরই এবং 1 লক্ষ টাকা ফাইন। আর প্রমাণ লোপাটের জন্য 7 বছর। একটা ইম্পর্টেন্ট আর ইন্টারেস্টিং জিনিস হলো এই মামলাটায়, সেটা হলো যে প্রথম 7 বছর ওনাদের দুজনকে সাজা কাটাতে হবে, রিগোরাস ইমপ্রিজনমেন্ট। তারপর যাবজ্জীবনটা শুরু হবে। অর্থাৎ আমাদের যেটা হয় কনভেনশনাল ধারণা আছে যে যাবজ্জীবন মানে 14 বছর পর ওরা বেরিয়ে যাবেন, এটা এই মামলায় হচ্ছে না। 7 বছর ওনাদেরকে প্রমাণ লোপাটের জন্য সেকশনে থাকতে হবে, তারপর যাবজ্জীবন স্টার্ট হবে। অর্থাৎ রিমেনিং পিরিয়ড অফ লাইফ ওনাদের ভেতরেই থাকতে হবে, টিল ডেথ, যা অর্ডার থেকে বোঝা যাচ্ছে। এটা প্রমাণ লোপাটের জন্য ওই ধারাটা প্রথম কাজ করছে। হ্যাঁ, টিল ডেথ বলা হয়েছে, আজীবন মানে আমাদের তো লাইফ ইমপ্রিজনমেন্ট, কিন্তু এখন আর লাইফ ইমপ্রিজন মানে ওই 14 বছর আর নেই, এটা টিল ডেথই আছে। কিন্তু যেটা ইন্টারেস্টিং পয়েন্ট এই মামলাটার, সেটা হচ্ছে যে প্রথম 7 বছর কাটানোর পর কিন্তু লাইফ ইমপ্রিজনমেন্ট স্টার্ট হবে। তার মানে আমাদের মনে হয় না যে 25-30 বছরের আগে ওনারা কেউ বেরোতে পারবেন।
আপনি রেয়ারেস্ট অফ দ্য রেয়ার বলেছিলেন, কিন্তু বিচারক তো আপনি ট্রাই করছিলেন। এটা তো আমাদের কাজ, আমরা তো করবোই রেয়ারেস্ট অফ দ্য রেয়ার। আমার কাছে কি জন্য বলেছিলেন? আমি আমাদের যে ক্রাইমটা এত হিনিয়াস ছিল যে পা দুটোকে কেটে ব্যাগে ঢোকানো হয়েছিল, ব্যাগে ঢুকছে না বলে অ্যাঙ্কেল থেকে, এবং একজন মহিলা। হ্যাঁ, কিন্তু আমার কোথাও মনে হয়েছে ম্যাডামের সেন্টেন্স ইয়ারিং শুনে, যেহেতু মহিলা আসামিদের ক্ষেত্রে ডেথ সেন্টেন্সটা আমাদের এসে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার, তো সেটা একটা বেনিফিট হয়তো 21% পেয়েছে। রেফারেন্সও তো আপনি অনেকগুলো দিলেন। হ্যাঁ, কিন্তু আমি তারপরেও দুটো রেফারেন্স দিয়েছি যেখানে মহিলাদেরও ডেথ সেন্টেন্স হয়েছে, সাবানা কেস অ্যান্ড আদার্স। কিন্তু এটা কোর্টের ডিসক্রিপশন, এখানে তো আমাদের কিছু করার নেই। বাট আমরা কেসটা প্রমাণ করতে পেরেছি বিয়ন্ড রিজনেবল ডাউট। সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের মামলা, আমাদের প্রচুর ফরেনসিক এভিডেন্স ছিল, টেকনিক্যাল এভিডেন্স ছিল, ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে টাকা ট্রান্সফার হয়েছে, ভদ্রমহিলাকে খুন করার পরেও তার নামে গয়নাগাটি কেনা হয়েছে, তার অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হয়েছে। ডিকোডেড টাওয়ার লোকেশন আমরা দেখিয়েছি কীভাবে মুভ করেছে, সিসিটিভি ফুটেজ কনস্ট্যান্টলি মধ্যমগ্রাম থেকে আপ টু আমাদের গঙ্গার ঘাট অবধি পুরো জায়গাগুলোকে কভার করেছে। এরকম আমরা বিভিন্ন 32 জন সাক্ষীকে আমরা এক্সামিন করেছি, এবং এই 32 জন সাক্ষীর মধ্যে ফরেনসিক ছিল, ডাক্তার ছিল। মোট 13টা ইনজুরি ছিল ওনার বডিতে, তার মধ্যে 11টা ইনজুরি ওনাকে মৃত্যুর জন্য দায়ী, পরবর্তী আর বাকি দুটো ইনজুরি ওনার মারার পর ওনার বডিটাকে ব্যাগে বা ট্রলিতে ঢোকানোর জন্য ইনফ্লিক্ট করা হয়েছিল। তো সব মিলিয়ে আমাদের সামনে যে কেস ছিল, আমরা ডেথ সেন্টেন্স চেয়েছিলাম, কিন্তু লার্নেড কোর্ট মনে করেছে যে এটা ফিট কেস বা রেয়ার নয়। কিন্তু যেটা ইন্টারেস্টিং পয়েন্ট সেটা হলো যে 7 বছর প্লাস যাবজ্জীবন এই মামলায় হয়েছে। অর্থাৎ আমাদের ধারণা এই জাজমেন্টটা যদি এক্সিকিউট হয় তাহলে ইট উইল বি অ্যাজ গুড অ্যাজ এন্টায়ার লাইফ। তাদের কি উচ্চ আদালতে যাওয়ার অপশন থাকছে? আমরা চিন্তা ভাবনা করি।